যদি লক্ষখানেক ডাক্তার ইঞ্জিনিয়ার হয় বছরে বছরে, একটা মিউজিশিয়ান বা একটা আর্টিস্ট যুগে একটা হয়, দুইটা হয়। মিউজিক তো একটা কি জানি একটা ব্যাপার না, মিউজিক তো আমাদের মানবিক ব্যাপার। আমরা যদি সঙ্গীত চর্চা না করি, আমাদের গলা থেকে যদি সুর না বের হয়, তাহলে তো আমরা মানুষ হিসেবে মানুষ না। আসলে নারীদের প্রতি মানুষের সহানুভূতিশীলতা আছে এবং সেটা আমি যথাযথ পাই। আবার যেখানে যেখানে নাই সেখানে সেখানে নাই, সেটাও সত্যি, ওটাকেও অস্বীকার করা যাবে না। কেউ যদি সারা জীবন শুধু ফোক গান করতে চায়, করবে, তার ইচ্ছা। এখন আমি আর্টিস্টকে আর্টিস্ট হতে বলবো, আর্টিস্ট হচ্ছে নিজের সেলফ এক্সপ্রেশনের সবচেয়ে বড় জায়গা, আর নিজেই বলবো একরকম গান গায় বলে তার সেলফ এক্সপ্রেশন বন্ধ করে দেবো, এই ডাবল স্ট্যান্ডার্ডে আমি বিশ্বাস করতে চাই না। সিনেমা যখন উন্নতি হয় একটা দেশের, ওই দেশের পুরা কালচার একসাথে উন্নতি হয়। হোলি আর্টিসানে মারা গেছে এমন মানুষকে চিনি যে আমার বন্ধুর বন্ধু, এরকম একটা ঘটনা আমার শহরে ঘটে যেতে পারে শুধুমাত্র একটা কারণে, যে তোমার আর আমার ঈশ্বর আলাদা। চর্চার গুনগুনে স্বাগতম। আমি তুহিন আছি আপনাদের সাথে, এবং আমার সঙ্গে আছে একটি গিটার, এবং গিটারের পাশে যিনি আছে এই সময়ের সভ্যতা। কেন বললাম সভ্যতা? কারণ এই সময়টা সম্পর্কে আপনারা সবাই জানেন, এবং এই সময়টাকে আমরা যারা সঙ্গীতের মানুষ বলে জানি, এবং শুধুমাত্র গান লেখা, সুর করা কিংবা গাওয়ার ব্যাপার নয়, তার সাথে সাথে তিনি একজন শিক্ষক। আমাদের সাথে আছে কারিশমা শানু সভ্যতা। স্বাগত জানাচ্ছি আপনাকে চর্চা স্টুডিওতে। আজকে আমরা যেটা বলছিলাম, গুনগুন শিল্পীর কথা বলে, শিল্পের কথা বলে। আর একটু ভেঙে যদি বলি, সেটা হচ্ছে গান এবং গানের যে জার্নি, যে শিল্পীর যে জার্নিটা, কিভাবে গানটা হয়েছে এবং সেই শিল্পী এখন আসলে কিভাবে গান করছে, এই সব বিষয় নিয়ে আজকে আপনার সাথে কথা হবে। প্রথমেই আসলে আপনার কাছ থেকে আসলে আপনার পরিচয় বলছিলাম আমি, যে এই সময়ের সভ্যতা, আপনার পরিচয়টা আপনি কি দিবেন? থ্যাংক ইউ তুহিন ভাই, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার নাম সভ্যতা, আমার বাবা আমাকে নাম দিয়েছেন সভ্যতা। আমার কাজ হচ্ছে গান লেখা শুরু করা, গান গাওয়া, আর সবাইকে গান শেখানো, এটাই আমার কাজ, আমি তাই করি। আমরা যাদেরকে সাধারণত শিল্পী হিসাবে জানি, তাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটা হয় যে সিঙ্গার, সংরাইটার অ্যান্ড কম্পোজার। সো এই কম্পোজিংয়ের পাশাপাশি গান শেখানোটা, এই যে শেখানোর ব্যাপারটা নিয়ে আপনার সাথে আজকে বিস্তর কথা হবে। কিভাবে শেখাচ্ছেন এবং কিভাবে আসলে শেখানোর যে জায়গাটিতে আপনি আসলেন? বাবা সঙ্গীত শিক্ষক ছিলেন বহু বছর। সে একেবারে জীবনের শেষ দিন, শেষ মুহূর্ত পর্যন্ত সেই শিশু একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমিতে ক্লাস নিয়েছেন, এবং তার কাছে, তার পাশে থেকে থেকেই গান শেখা এবং কিভাবে গান শেখাতে হয়, একটা টিচার কিভাবে হতে হয়, এটা একটা ডিফারেন্ট বল অফ গেম। মানে টিচিং করা আর মিউজিশিয়ান হওয়া এক জিনিস না। টিচিং করা মানে আপনি শিক্ষক মানে আপনি ভবিষ্যৎ তৈরি করছেন, এবং সেটা কিভাবে কোন পৃথিবীতে, ওই পৃথিবীটা কিভাবে কোন দৃষ্টিকোণ থেকে দেখতে হয়, সেইগুলো তো বাবার কাছে, বাবার সাথে থেকে 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 শিখেছি। সে যতদিন বেঁচে ছিল ততদিন তার পাশে বসে থাকতাম, সে যখন ক্লাস নিত। তারপর সে চলে যাওয়ার পরে আমাকে শেখাতে হয়, আমরা শিখাই, এটাই। আপনি আপনার বেশ কিছু ইন্টারভিউতে আমি একটা জায়গায় দেখেছি যে আপনি বলছিলেন যে গানের, যে আমরা বলি যে অনেক কিছু তো করা যেত, আপনি কেন গান করছেন? এই প্রশ্নটা খুব সভ্যতা আপনাকে বলা হয়েছে এই সময়ের অনেকগুলো বিষয়ের কারণে। মানে কেন আসলে গান আপনি করছেন? আমি কথা বলার থেকেও গান গাই স্বতঃস্ফূর্তভাবে। মানে কথা বলতেও আমার অনেক লজ্জা লাগে, যে কি নাকি বলে ফেলবো, কেমন নাকি, এত কনফিডেন্ট না আমি কথা বলা নিয়ে। কিন্তু গান গাওয়াটা বা গান বানানোটা খুব সহজ ব্যাপার, বা শিখেছি এভাবে, এটাই আমার ল্যাঙ্গুয়েজ। আমি এভাবেই ভাব প্রকাশ করতে পারি সবচেয়ে সহজ ভাবে। তো যেহেতু মানুষের সাথে মানুষের কানেকশন হয় ভাব প্রকাশ করার মাধ্যমে, আমার সহজ মাধ্যমটা গান গাওয়া, আমি গান গাই। ওকে, প্রথম গান লেখার অভিজ্ঞতাটা আমরা শুনতে চাই। আপনি ক্লাস 6-এ পড়তেন তখন। হ্যাঁ, আপনি এটা কিভাবে জানেন? সেটা আমি বলছি, আপনি বলেন কিভাবে আসলে গান লিখলেন এবং লেখার পর আপনার গানের সাথে এই যে জড়িয়ে যাওয়া, সেটা। আমার বড় ভাই গান লিখতে শুরু করতো, আমার থেকে 5 বছরের বড়। তো আমি যদি 6-এ পড়ি, ও পরে কলেজে, তখন ওর ব্যান্ড আছে মহাকাল। আমার বাবা গান লিখতে শুরু করতো, তো আমি সবসময় দেখতাম গান লেখা শুরু করা যে একটা বিষয়, সেটা একটা প্র্যাকটিস বাসায় দেখতাম।
তো লেখার চেষ্টা করতাম, আমার বড় ভাই যা করতো আমি তাই করতে চাইতাম, এটাও একটা ব্যাপার। ও গিটার বাজাতো, আমি ওর পিছনে দুইটা কর্ড শিখলাম ওর পাশে বসে থেকে, বা ও গান লিখে ফেললো আমিও একটা লেখার চেষ্টা করলাম। এই ব্যাপারটা ছিল, যেটা হয় বড় ভাই বোনের সাথে থাকলে যা হয় আর কি। তো আমার মনে আছে একদম, আমার মেমোরিটা খুব ক্লিন, আচ্ছা। যে একটা গান লিখেছি, সুর করেছি, আমি পিয়ানো বাজাতাম। তো পিয়ানো ক্লাসে আমাকে ভর্তি করা হয়েছিল আরো ছোট বয়সে। তো আই নো হাউ টু মেক সংস, অ্যাটলিস্ট আমি থিওরি জানতাম, ব্যাকরণটা জানতাম, যে কিভাবে একটা গান বানানো যায়, কর্ড প্রোগ্রেশন কি, সেটা কিভাবে করে ফেলা যায়। এখন আমি তো খেলতে বসেছি, আমি তো গান নিয়ে আসলে খেলি। তো খেলতে বসতে গিয়ে একটা গান বানিয়ে ফেলেছি, যেটার একটা স্থায়ী আছে, অন্তরা আছে, একটা সঞ্চারী আছে। মানে তখন তো এত কঠিনভাবেই ভাবতাম, এখন এত কঠিনভাবে ভাবি না। ওটা বানিয়ে ফেলার পরে, এর আগে অনেক বানানোর চেষ্টা করেছি, কিন্তু একটা পুরোপুরি গান বানাতে পারি নাই। বাট ওই দিন, যেদিন প্রথম বানিয়েছি, ওইটা আমি পুরোপুরি বানিয়েছি। সেই অনুভূতিটা, ওটা যে কেমন একটা অনুভূতি, ওটা যে কি ধরনের একটা, মানে একটা কি আনন্দ, ওটা যে একটা কি একটা মুহূর্ত, যে এটা কি হয়ে গেল। প্রথম সমুদ্র দেখার মতন একটা অনুভূতি, প্রথম পর্বত দেখার মতন একটা অনুভূতি, যে আমি কি অনুভব করলাম, এটা তো সাধারণ অনুভূতি না। তো সেরকম একটা অনুভূতি হয়েছিল। তারপরে ভাবলাম জীবনে আর কিছুই করতে চাই না, এটাই করতে চাই। তার মানে গান লিখতে চাই, সুর করতে চাই, গাইতে চাই, এটাই চাই। তো সেই সময় থেকে গান বানানোর জার্নিটা শুরু হলো আর কি। এখন যদি এই মুহূর্তে, আজকে আপনি এখানে আসছেন এবং আপনার সাথে কথা হচ্ছিল, বর্তমান সময়টা অনেক ক্ষেত্রে আপনি ঢাকা শহরে কিভাবে দেখছেন জানি না, নিশ্চয়ই আপনার অভিজ্ঞতাটা ভিন্ন, কিন্তু আমাদের লোকসঙ্গীত যারা করছেন দেশের বিভিন্ন জায়গায়, যারা হয়তো খুব একটা সেলিব্রেটেড না, কিন্তু গান করেন, এবং হয়তো অন্য কোনো কাজের পাশাপাশি কেউ হয়তো দিনমজুরের কাজ করেন, কিন্তু গানের সময় সেই গানের অনুষ্ঠানে গিয়ে হাজির হন। কেউ হয়তো হারমোনিয়াম বাজাচ্ছেন, কেউ অন্য কোনো যন্ত্র বাজান, বা গানও করেন, এরকম মানুষ আছে যারা অন্যান্য কাজ করে। তো তাদের অনেকটা আনুষ্ঠানিক যেসব প্রোগ্রাম, এগুলো কিছুটা কমে এসেছে, আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি এই সময়টাতে এসে। তো এই সময়ে আপনার অভিজ্ঞতা, সেটা আমরা যাব, কিন্তু যাওয়ার আগে আপনার, যেহেতু আপনি আজকে গুনগুনে এসেছেন, আমাদের গুনগুন করে কি কিছু আসলে আপনার একেবারে এই মুহূর্তে যেটা ভালো লাগছে মনে, এটা তো একটা কথা, যে কি যে গান গাইতে বললে আর কিছু মনে পড়ে না। আপনার কাছ থেকে আমরা আসলে সব ধরনের গান পাবো, কারণ মানে থাকে না যে রিকোয়েস্ট করা যায় অনেক কিছুই, যেমন ধরেন আপনি ক্লাসিক্যাল করতে পারেন, আপনি জ্যাজ ব্লুজের প্রতি এক ধরনের আপনার আছে। জানি না তো নিজের গান গাবো না অন্য কারো গান গাবো। আপনার একেবারে আপনার স্বাধীন, একেবারে আপনার এখন এই মুহূর্তে যে গানটা গাইতে ইচ্ছে করছে সেই গানটা। জানি না। সুন্দরী তোমা আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। সুন্দরী তোমা আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। নীল আকাশ রবে নিরুত্তর, মানুষ আমি চেয়ে দেখো। নীল আকাশ রবে নিরুত্তর, যদি তুমি বলো আমি একান্ত তোমার। আমি তারায় তারায় রুটে দেবো, তুমি আমার। আমি তারায় তারায় রুটে দেবো, আমি তোমার। এই যে আপনাকে একেবারে স্বাধীনভাবে, মানে আপনার ইচ্ছা যেটা যেটা মনে পড়ছে বা মন চাচ্ছে সেই গানটা করলেন, মানে এইটা আমার জন্যে, এবং আমি জানি না বাংলাদেশে যারা গান শুনেন বা যারা গান ভালোবাসেন, নারীর কণ্ঠে এই গান খুব কম শোনা হয়েছে। তো এটা একটা অ্যামেজিং অভিজ্ঞতা। গানেই যেহেতু আসছি, আসলে আমি বলছিলাম দর্শক আপনাদেরকেও বলছিলাম যে সভ্যতা, এই সময়ের রূপক অর্থেই এই সময়ের সভ্যতার যে অবস্থা, সেটার দিকে যাচ্ছি আমরা। গান শেখান আপনি, জি। এই সময়ের গান শেখানোর অভিজ্ঞতা, আপনার সাথে একটু আগে আলাপ হচ্ছিল, স্কুল আসলে এখন কোথায় আছে, কি অবস্থা আসলে এখানে?
আমার বাবার স্কুলের নাম হচ্ছে আনন্দম সঙ্গীতাঙ্গন। এটা 81, 82 থেকে বাবা আর অনিল কুমার সাহা আমাদের ওস্তাদ, ওনারা দুজন মিলে এটা প্রতিষ্ঠানটি ওনারা দুজন মিলে গড়েছেন। এবং আমার বাবা যতদিন বেঁচে ছিল উনি এবং অনিল স্যার মিলেই এটা চালাতেন। উনি মারা যাওয়ার পরে আমি 10 বছর ওটাকে চালিয়েছি, এখন আমার বড় বোন চালাচ্ছে। তো আমার অভিজ্ঞতা একটা শিক্ষক হিসেবে, এবং আমি আমার বাবাকে বহুকাল অ্যাসিস্ট করেছি, সে যেখানেই গেছে গান শেখাতে আমাকে নিয়ে গেছে সঙ্গে করে, শিখেছি, দেখেছি কিভাবে কি করে। এবং সে পার্টিকুলারলি আর্লি ইয়ার্স এডুকেশনের তার মানে স্পেশালিজম ছিল। সো একদম ছোট বাচ্চাদের কিভাবে গান শেখাতে হয় সেটা নিয়েও সে অনেক কাজ করতো এবং ওটা সে ভালো পারতো। তো যখন আমি ছোট ছিলাম তখন তো প্রত্যেকটা বাসায় বাসায় মানুষ গান শিখতো। আপনি গলিতে হাঁটলেও দেখতেন, আমি শুনতে কোনো পেতাম একটা বাসাতে কেউ একজন রেওয়াজ করছে, সারেগামা করছে, হ্যাঁ, হারমোনিয়াম কেউ বাজাচ্ছে। একজন ওস্তাদ মুন্সি রইসুদ্দিনের বইয়ের কোনো একটা সারগাম গীত, লক্ষণ গীত গাচ্ছে, একটা ইমন ভেসে আসছে কোথাও থেকে, এটা শুনতাম। এখন এটা তো আমরা শুনি না। এবং যত মানে আমার অভিজ্ঞতা থেকে আমার বাবাও অনেক বেশি শিশুদের গান শিখিয়েছে, আমি অনেক বেশি অ্যাডাল্ট মানুষকে গান শিখাই, শিশুর সংখ্যা খুব কম। মানে শিশুরা আসছে না গান শিখতে? শিশুরা তো নিজের সাথে নিজে আসতে পারে না, বাবা মাকে নিয়ে আসতে হয়। তো বাবা মা হয়তো গান শেখাতে নিয়ে আসে না, বাবা মারা নিজেরা আসে। আচ্ছা। যে আমি ছোটবেলায় গান শিখি নাই, আমার ইচ্ছে করে যে গান গাবো, এখন আমার ইচ্ছা আমি পূরণ করবো, এইরকম সংখ্যা অনেক বেশি। মানে শিশুদের সংখ্যার থেকে আমি দেখি আমার কাছে এই অ্যাডাল্ট মানুষই বেশি। যেখানে আগে যদি 90 জন বাচ্চা শিখতো, 10 জন অ্যাডাল্ট শিখতো, এখন 90 জন অ্যাডাল্ট শিখে 10 জন শিশু শিখে। এটা বাস্তবতা। আপনার থেকে কিছু তথ্য আমরা পেয়েছি, কিন্তু আসলে এখন মানুষ কেমন গান মানে শিখছে আর কি, মানে সেটা রেশিওটা কেমন? ওই তো বললাম, অ্যাডাল্ট মানুষ গান বেশি শিখতে আসে বাচ্চাদের থেকে। এন্ড বাচ্চারা তো নিজে গান শিখতে আসতে পারবে না, তার বাবা মাকে নিয়ে আসতে হবে। এবং গান শেখার পরিমাণও অনেক কমে গেছে। আগে প্রত্যেক ঘরে ঘরে মানুষজন, কেউ মিউজিশিয়ান হবে না, মিউজিশিয়ান হবে মানে 20 বছরে 2 জন মিউজিশিয়ান হয়। মানে আপনি যদি সেই পৃথিবীর হিসাবও করেন, যে বাংলাদেশের হিসাবে বাদ দিলাম, যদি লক্ষখানেক ডাক্তার ইঞ্জিনিয়ার হয় বছরে একটা মিউজিশিয়ান বা একটা আর্টিস্ট যুগে একটা হয়, 2টা হয়। এবং এটাই সদা সত্য কথা, সারা জীবন সত্য থাকবে। কিন্তু প্র্যাকটিসটা কোথায় আছে, এটা একটা বড় কথা। যে আমি আর্ট প্র্যাকটিস আদৌ করছি কিনা, আমি আদৌ আমার সন্তানকে আমি গান শেখাতে না পাঠালাম, ছবি আঁকা শেখাতে পাঠাচ্ছি কিনা, নাচ শেখাতে পাঠাচ্ছি কিনা, খেলাধুলা করাতে পাঠাচ্ছি কিনা, এটা একটা বিশাল প্রশ্ন। আসলে পাঠাচ্ছি না। আমার বাস্তবতা যা বলে বা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আগে একটা গলিতে যদি 1000 বাচ্চা থাকে, সেই 1000 বাচ্চা থেকে 900 বাচ্চা আমাদের বাড়িতে গান শিখতে আসতো আমার বাবার কাছে। এখন সেই 900 বাচ্চা 900 জনই তো মিউজিশিয়ান হয় নাই। অবশ্যই না। 900 বাচ্চা থেকে 2 জন হয়তো মিউজিশিয়ান হয়েছে, বাকি 898 জন মানুষজন ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, ব্যবসায়ী হয়েছে। কিন্তু তারা সঙ্গীতটা শিখেছে, তারা এখন চাইলে নিজের জন্য গান গাইতে পারে, তারা আর্টটাকে আর্ট হিসেবে অ্যাপ্রিসিয়েট করতে পারে। এখন আমি যদি সেটা না শেখাই কাউকে, সেটা না বোঝাই কাউকে, তখন কিন্তু বিষয়টা আমি দেখছি যেটা মিউজিক একটা বিশাল আল্লাহ জানে কি একটা ব্যাপার, এই জায়গাটায় চিন্তা চলে আসে। কিন্তু মিউজিক তো একটা কি জানি একটা ব্যাপার না, মিউজিক তো আমাদের মানবিক ব্যাপার। আমরা যদি সঙ্গীত চর্চা না করি, আমাদের গলা থেকে যদি সুর না বের হয়, তাহলে তো আমরা মানুষ হিসেবে মানুষ না। মানে এটা তো একটা হাঁটা সুর চলা না থাকলে অসুরের ছায়া পড়ে, এরকম একটা কথা আছে। সেটাই হয়তো। মানে আমার হাঁটা চলা করাটা যেরকম স্বাভাবিক একটা কাজ মানুষ হিসেবে, ঘুমানো যেরকম স্বাভাবিক কাজ, আমি গুনগুন করে গান গাইবো, পাখির সাথে গলা মেলাবো, বাতাসের যে আওয়াজ হবে সেই আওয়াজটাকে রেকগনাইজ স্বীকৃতি দিব। কিংবা আমার যখন কষ্ট লাগছে তখন আমি গান শুনবো, এটা শ্রবণের ব্যাপার। এটা প্রচন্ড একটা মানবিক, একটা বায়োলজিক্যাল ব্যাপার, প্রচন্ড একটা জীবনযাপনের ব্যাপার। সেই প্র্যাকটিসটা থেকে আমরা যদি একটা জাতি বা একটা জেনারেশনকে দূরে সরিয়ে রাখি, সেই প্রভাবটা যেভাবে পড়বে সেটাই আমরা দেখতে পাই। ওকে, বেশ গভীর আলাপে আমরা ঢুকে গিয়েছিলাম। আমি একটু যাচ্ছি আপনার একেবারে আপনার জায়গা থেকে। এই প্রশ্নটা আসলে পরে আসবে, আমি আপনার যে অ্যালবামের আলাপে যেতে চাই। আপনি একজন নারী,
আমাদের সোসাইটিতে নারীদের অনেক ধরনের ফাইট করতে হয়। তো সঙ্গীত নিয়ে আপনি কাজ করার ক্ষেত্রে আপনি নারী হিসেবে আসলে কোন জায়গা থেকে আপনার মনে হয়েছে আপনি আসলে সুবিধা পাচ্ছেন কিংবা কিছু জায়গায় অসুবিধায় পড়ছেন, আপনার অভিজ্ঞতাটা? সুবিধা অনেক জায়গায় পাই, এমন অনেক সুবিধা পাই যেটা হয়তো একটা পুরুষ পায় না। এটা সত্যি কথা, এটা আমি অস্বীকার করতে চাই না। মানে আসলে নারীদের প্রতি মানুষের সহানুভূতিশীলতা আছে এবং সেটা আমি যথাযথ পাই। আবার যেখানে যেখানে নাই সেখানে সেখানে নাই, সেটাও সত্যি, ওটাকেও অস্বীকার করা যাবে না। এখন আমি 2026 সালে আছি, আমি স্পটিফাই গান শুনতে পারছি, ইউটিউবে গান দেখতে পাচ্ছি, আমি চাইলেই একটা গান রিলিজ করতে পারছি, আমার কারো আন্ডারে থেকে কাজটা করতে হচ্ছে না। কিন্তু আমি যখন গান গাওয়া শুরু করেছিলাম, অ্যালবাম ট্যালবাম বের করা শুরু করেছিলাম, তখন একা একা এগুলো করা যেত না। তো মানে আমার প্রথম গান রিলিজ হয় 2007 সালে ঝালমুড়ি 2-এ, তখন একটা অ্যালবামে বের হয়েছিল। কিন্তু অর্ণবের যে অর্ণব ভাই, হ্যাঁ অর্ণব ভাই ওটার অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো অনেক আর্টিস্ট সেখানে গান দিয়েছে, আমিও দিয়েছিলাম, 2006-07 কথা। তো তখন কিন্তু আমি চাইলেই নিজের থেকে গানটা বের করতে পারবো এমন সুযোগ আমার ছিল না, কিন্তু এখন চাইলে আমি করতে পারি। কিন্তু তখন যেটা ছিল, কারটা বের হবে আর কারটা বের হবে না, এই ছাঁকনিটাও ছিল। তো এবং একটা ঈদে অ্যালবাম বের হওয়া মানে সবাই অ্যালবামটা কিনবে, তার মানে আমি জানি এতগুলো মানুষের কাছে যে এই গানটা পৌঁছাবে। এখন সেটাও খুব স্ক্যাটার্ড হয়ে গেছে। আমি চাইলেই এখন এখানে বসে চাইনিজ গান শুনতে পারি, আমি চাইলেই বাড়িতে বসে জাপানিজ গান শুনতে পারি, যেটা আমি শুনি, আমি পছন্দ করি। এখন বাংলা গান বা আমাদের গান কে কতখানি শুনছে, কিভাবে শুনছে, এটাকে ওইটা আসলে বোঝাটাও কঠিন হয়ে গেছে। আমার চ্যালেঞ্জের জায়গা যেটা হয়েছিল আমার ক্ষেত্রে, অন্য মানুষের ক্ষেত্রে হতে হবে এমন কোনো কথা নেই। আমি আসলে সাজগোজ করতে পছন্দ করি না, আমার আসলে মানে আমার অত দেখানো জিনিসপত্র আমার ভালো লাগে না, ওটা আমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যখন আমার প্রথম অ্যালবামটা বের করতে চাচ্ছিলাম, আমি অনেক তখন যেহেতু আমি ইন্ডিপেন্ডেন্টলি অ্যালবাম বের করতে পারবো না বা পারার অবস্থা ছিল না, অনেক 2017 সালের ঘটনা, 2017 সালে আমি আলটিমেটলি বের করতে পেরেছি। কিন্তু এই যুদ্ধটা শুরু হয়েছে 2012-13 থেকে, বা আরো আগে 11-12 থেকে। তো প্রথম কথা, আমি যে গানগুলো বানিয়েছিলাম সেই গানগুলোকে গাওয়ার জন্য আমি প্রিপেয়ার ছিলাম না, আমার নিজের গান শিখতে হচ্ছে। যে আমি এরকম গান বানিয়েছি, কিন্তু এটার জন্য তো আমার ওই যোগ্যতাটা থাকতে হবে যে গান বানায় ফেললাম, লিখে ফেললাম, সুর করে ফেললাম, কিন্তু গায়ক হিসেবে আমি এত ভালো গায়ক ছিলাম না। তা আমার শিখতে নিজেকে সময় দিতে হচ্ছে আরো 4-5 বছর। আরেকজনের কাছে গিয়ে শাহরিন শাহরিয়ার ভাইয়ের কাছে গিয়ে আমি ভোকাল ট্রেনিং নিয়েছি, কারণ আমার ওই যেমন গান বানিয়েছি তেমন গান গাওয়ার জন্য ওই এক্সপার্টিসের দরকার ছিল, পারতাম না। তো এখানে সময় লেগেছে সেই ওস্তাদটা খুঁজে বের করতেও আমার 5-6 বছর লেগেছে। কে পারে আমাকে এটা শিখাতে, এখানে মানুষ নেই। আর এক ধরনের চ্যালেঞ্জ, এবং নারী হিসেবে চ্যালেঞ্জ নেই, এগুলো যে কারোর জন্য চ্যালেঞ্জ হতো, কিন্তু নারী হিসেবে যে চ্যালেঞ্জগুলো আমাকে ফেস করতে হয়েছে, যে আমার প্রথম অ্যালবামটা আমি যখন বানিয়েছি, আমি বিভিন্ন প্রকাশকের কাছে গেছি। তারা প্রথমে বলেছে আমার গান বেশ স্যাড, একটা নারীর গান স্যাড হতে পারবে না, এটা একটু হই হুল্লার গান হতে হবে, নাচানাচি করতে পারতে হবে। অ্যালবামে যে আর্ট থাকে, অ্যালবামটার উপরে যে ছবিটা থাকে, কভারে আমার চেহারা থাকা লাগবে, যেটা আমি চাই না আমার চেহারা দিতে, থাকা লাগবে। সেই চেহারা শুধু চেহারা থাকলেই হবে না, খুব সাজুগুজু করা ঝকমক একটা চেহারা থাকতে হবে, গ্ল্যামারাস থাকতে হবে। এগুলা তাদের ডিমান্ড, বা এগুলাই তারা ভাবে যে এগুলো নর্মস, যেগুলোর সাথে আমার যায় নাই আর কি, মেলে না। তো এবং আমি তো একটা অ্যালবাম বের করতে টাকা লাগে, আমার কাছে টাকাও নেই, আমার একটা স্টুডিও ভাড়া করতে হবে, আমার যারা বাজাবে তাদেরকে পেমেন্ট দিতে হবে, আমি তো আসলে না দিতে চাই না। তো সেভাবে একটা অনলাইন প্ল্যাটফর্ম ছিল ওই মুহূর্তে, তারা আমার থেকে আমার অ্যালবামটা 2 মাসের জন্য এক্সক্লুসিভলি নিয়েছিল। তো এই ক্ষেত্রে একটা অ্যালবাম ইন্ডিপেন্ডেন্টলি রিলিজ করার জন্য যে ধরনের সাহায্য দরকার হয়, একটা সিডি, তখন সিডি কারো কারো বাসায় আছে, কারো কারো বাসায় নাই, সিডি প্লেয়ারও নাই মানুষের কাছে, কিন্তু স্পটিফাইয়ের মতন, ইউটিউব মিউজিকের মতন এসবও নাই যে আমি গান শুনতে পারবো বা বিক্রি করতে পারবো। এখন আমি খরচ করে অ্যালবাম বানিয়েছি, এটা বিক্রি করবো না, বা মানে আমার যে পরিশ্রম সেটা পারিশ্রমিকটা উঠবে না, সেটা কেমন কথা। তো সেই ভাবনা থেকে অ্যালবাম
একটা অ্যালবাম হিসেবে, একটা সিডি হিসেবে বের করা। কিন্তু সিডি রাইটার নাই পুরা বাংলাদেশে, কোথাও বন্ধ হয়ে গেছে ওগুলা। বাসায় বসে বসে আমি আমার কাজিনরা সিডি রাইট করেছি 500টা। ওকে। এবং সিডির উপরে যে অ্যালবাম কভারটা যে দিব, ওটা যে প্রিন্ট করতে হয়, ওই প্রিন্টিং মেশিন আর বাংলাদেশে নাই। তো আমরা জিনিসটাকে স্টিকার বানিয়েছি। ওকে। স্টিকার ওই রকম গোল করে একটা সিডির মতন করে স্টিকার বানিয়ে, সেই স্টিকার আমার কাজিনরা আমরা বাসায় বসে বসে স্টিকার লাগিয়েছি 500 অ্যালবামে। এবং অনেকের কাছে সিডি ড্রাইভ আছে, সিডি ড্রাইভ নাই। তো যেই অ্যালবামটা কিনেছে তার ইমেইল অ্যাড্রেস আমি রেখে আমি তাকে ইমেইলে আমার পুরো অ্যালবাম পাঠিয়ে দিয়েছি। আমার কাছে উপায় নেই, আমার ওর পর্যন্ত গান পৌঁছাতে হবে। তো অ্যালবামের মতন আছে, এটা সুভিনিয়ার হিসেবে ও রেখে দিতে পারে। তো এইভাবে করতে হয়েছে। তো এটা একটা বিশাল চ্যালেঞ্জ, নিজে নিজে অ্যালবাম বের করা এবং নিজে নিজে একটা পুরা শো নামানো, অ্যালবাম লঞ্চিং করা। সেটা টিএসসিতে করেছিলাম, সুইমিং পুলে। তখন সুইমিং পুলও পরিষ্কার ছিল না। আমি সুইমিং পুলের যেই দায়িত্বে ছিল যিনি, তার কাছে গেলাম, স্যার আমাকে পারমিশন দেন, আমি এই জায়গাটা আমি ব্যবহার করতে চাই। স্যার বলছে না, এটা ময়লা, এখানে কে যায় না যায় আমি জানি না। তখন ওখানে কোনো আর কিছুই হতো না, ওটা একদম অ্যাবান্ডেন্ট, ওখানে ওরা কিছুই করতো না। পরে স্যারের থেকে পারমিশন নিলাম এভাবে যে, স্যার আমি সঙ্গীত বিভাগে পড়েছি, যারা চারুকলায় পড়ে ওরা যখন ওদের কিছু এক্সিবিশন করে, ওদের একটা এক্সিবিশন হল আছে, তা আমি সঙ্গীত বিভাগ থেকে পাশ করেছি, আমার অ্যালবামেই তো আমার এক্সিবিশন, আপনি যদি আমাকে এই সুযোগটা না দেন স্যার, আমার কিভাবে হবে? তো স্যার বললো তুমি যদি এটা পরিষ্কার করে নিতে পারো তো করে নাও, আমি পারমিশন দিলাম। তো ওইটাকে সব বন্ধুরা মিলে পরিষ্কার করা এবং সেখানে একটা অ্যালবামকে নামানো, ওভাবে করে একদম একটা ফ্রি শো করা এবং সেভাবে অ্যালবামগুলো বিক্রি করা, এটা বিশাল, মানে এটা আমি আসলে ঠেলা বাবাজির মতন করে ফেলেছি। করে ফেলার পরে বুঝছি কত বড় একটা কাজ হয়ে গেছে। এবং জয় সারিয়ার ভাই, ওনার একটা প্রোডাকশন হাউস আছে যে উনি অ্যালবাম বের করে, আজব প্রকাশ, উনি আমাকে অনেক লজিস্টিক্যাল হেল্প করেছে। আমি কিছুই জানতাম না কোথায় সিডি পাওয়া যায়, কোথায় এই স্টিকার বানানো যায়। জয় ভাইয়া এই ব্যাপারগুলোতে আমাকে অনেক সাহায্য করেছে, আমার ভাই বোনরা সাহায্য করেছে, যেভাবে পেরেছে যতটুকু হেল্প করা যায়, বন্ধুরা সাহায্য করেছে, নিজেরা ঝাড়ু দিয়েছে। তো এবং ওই দিন আমি 300 অ্যালবাম বিক্রি করেছি, যেদিন অ্যালবাম লঞ্চ করেছি। সেই টাকা দিয়ে সেই অ্যালবাম আমি কলকাতায় রিলিজ করেছি আবার। তো এই যে বিশাল একটা কাজ করা এবং মানুষকে দেখানো যে নারী হলেই যে আমার হই হুল্লোড় গান বানাতে হবে এমন কোনো কথা নাই, বা এটা হবে না কেন, হবে, অবশ্যই হবে। চাইলেই নিজের মতো করে ভাবা যায়, নিজের মতন কাজ করা যায়, করা উচিত, করতে পারতে যাওয়াটা উচিত। এখন তো আমরা অনেক কিছু পারি বলে দেখতে আমার ভালো লাগে। এই যে যদি থাকতো ডানা, এটা তো গেল যে অ্যালবামের যে অবয়ব কিভাবে আসলো, এই স্ট্রাগলটা, কিন্তু নামটা কেন যদি থাকতো ডানা? যদি থাকতো ডানা একটা গান আছে অ্যালবামটায়। ওই গানটা আমি বানিয়েছিলাম যখন আমার 14 বছর বয়স বা 15 বছর বয়স। তো একটা টিনেজ মেয়ের গল্প, একেবারেই একটা টিনেজ মেয়ের যে গল্পটা যেরকম লাগে সেটাই আমি ওই মুহূর্তে যা ফিল করতাম তাই লিখেছি। তো ওইসবে তো অনেক গান বানিয়েছি। আমরা কি একটু গানটা একটু গুনগুন করে? হ্যাঁ, ওটা গাইতে পারবো। তো এই গানটাই রয়ে গেছে, ওই সময়কার সব গান তার অ্যালবামে দিতে পারি নাই, কোনো গানে দিতে পারিনি, এটাই দিতে পেরেছি। নিশ্চুপ বসে থাকা, আপন মনে কথা বলা, নিজের চিত্তে চিত্র আঁকা, অদ্ভুত একজন আমার কাছে আমার দেনা, সকাল সন্ধ্যা বেচা কেনা, একসাথে হেঁটে চলা আমরা দুজন, বাইরে নেই কেউ, দূর আকাশে মেঘের ঢেউ, উড়ে যেতে নেই যে মানা, যদি থাকতো ডানা।
আমরা মানে সাধারণত যে গান বলতে আমরা সোসাইটিতে বা একটা নির্দিষ্ট সময় ধরে জি আমাদের ফোক, আমাদের সিনেমার গান একটা প্রভাব ছিল এক সময়, এখন রক দেখছি, কিংবা আমরা লোকসঙ্গীত বলছি, পল্লীগীতি জি। আছে, নজরুল রবীন্দ্রনাথ তো আছে। তো এই যে প্যাটার্নটা আপনার মধ্যে, এই গানের প্যাটার্নটাতে মানে একটা আমরা নতুন কিছু বা নতুন একটা গায়কী, এটার কারণ কি আসলে? মানে আমি জানি যে কেন এটা, কিন্তু আপনি আসলে যদি বলেন মানে এই জায়গাটাতে যাওয়ার। গায়কের এক নাম্বার কারণ আমার ভয়েস টেক্সচার। এটা সাধারণ মানুষের মতন না। এই ফাটা বাস নিয়ে আমি কি করতে পারবো আমি জানি না। তো এটা ফাটা বাস, এটা স্বীকার করি, এটা স্বীকার করতেই হবে, কিন্তু এটাকে কিভাবে চর্চা করতে হবে এটা হচ্ছে বড় কথা। তো চর্চা করে যতটুকু আনতে পারি চেষ্টা করি, কতটুকু পারি জানি না, চেষ্টা করি। তো এটা একটা বড় কারণ এই ধরনের গানের প্রতি আগ্রহ হওয়ার, কারণ এটা গাইতে সহজ হয় আমার। আপনি যদি আমাকে একটা নজরুল গীতি গাইতে পারেন, গাওয়া শিখেছি, কিন্তু হয়তো অনেক নজরুল গীতি শিল্পীর মতন করে গাইতে পারবো না। টেক্সচারের জায়গায় আমি বাধাগ্রস্ত হয়ে যাই। হ্যাঁ, শুনতে অনেক অন্যরকম লাগে, অন্যরকমটা অনেকের কাছে ভালো লাগে, কিন্তু একটা সঙ্গীত শিক্ষক হিসেবে আমার জ্ঞান বলে এটা আরো অনেক মসৃণ হওয়া উচিত। Okay. তো সেই জায়গা থেকে একটা বাধা, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু আমি কেন এরকম গান বানাই, এই উত্তর হচ্ছে গিয়ে আমার ছোটবেলায় আমি কখনো সিঙ্গার সংরাইটার মহিলা দেখে বড় হইনি, বাংলা ভাষায় তো মোটেও না। হ্যাঁ, মৌসুমী ভৌমিককে দেখেছি, কিন্তু মৌসুমী ভৌমিকের গান ভালো লেগেছে, কিন্তু একই একই সুর আমি গেয়ে যাচ্ছি গেয়ে যাচ্ছি গেয়ে যাচ্ছি, সুরের বৈচিত্র্যতা কম, কথা অনেক বেশি। তো কিন্তু আমার পার্সোনালি সুর ভাল লাগে, অনেক টাইপের সুর থাকবে। বাবা উচ্চাঙ্গ সঙ্গীত শেখাতেন, সুরের খেলা খেলতে আমার ভালো লাগে। তো সুরের খেলা খেলার মতন মহিলা সংরাইটার আমি দেখে বড় হইনি। তো তো যেহেতু দেখে বড় হইনি, প্রথম শুনেছি এবং অবাক হয়েছি নোরা জোনসের গান শুনে। তো নোরা জোনস কন্টেম্পোরারি জ্যাজ করে, তো সেখান থেকে আরো অনেক জ্যাজ মিউজিশিয়ানের একটা বিশাল জগতের সন্ধান পেয়েছি। সেটা দেখে আরো অনেক বড় বড় এলা ফিটজেরাল্ডের ফ্যান হয়েছি। সে কিভাবে করছে, সুর নিয়ে কিভাবে খেলছে, তাল নিয়ে কিভাবে খেলছে। এবং আমরা বাসায় শিখতাম উচ্চাঙ্গ সঙ্গীত, সুরের খেলা, তালের খেলা, কিভাবে সারগাম করছি, কিভাবে ইম্প্রোভাইজেশন করছি, জ্যাজও পুরোপুরি ইম্প্রোভাইজেশনের কাজ। এইখান থেকে আগ্রহ এসছে, এবং সেটা নিয়ে চর্চা করা, সেটা নিয়ে গবেষণা করা, কতটুকু পারি জানি না, কিন্তু করতে মজা লাগে, খেলতে মজা লাগে, খেলাটা আছে আর কি। তো সেই জন্যই হয়তো এরকম গান বানানো হয়ে যায় বেশি। মানে এই যে এত বড়, মানে আমি বলছিলাম যে সভ্যতা, মানে এই সময়ের অনেক ছাপ, অনেক কিছুই আমরা পাচ্ছি আপনার মাধ্যমে, গান বা শিল্প নিয়ে কাজের যে জায়গাটা। এই নতুন যারা হচ্ছে গান করছে, বলছিলেন যে 200 মানুষ শিখছে, তার মানে এখান থেকে শিল্পী হয়তো 2-1 জন হবে, নাও হইতে পারে, কেউ নাও হইতে পারে। কিন্তু তার জায়গা থেকে যদি কেউ আসলে হইতে চায়, সেই জায়গায় আসলে তার মানে কাজের জায়গাটা কেমন হবে? মানে সে কি আসলে এই মুহূর্তে আমরা যেটাকে বলছিলাম যে কয়েকটা জনারের নাম বলেছি, সেই জনার নিয়ে কাজ করবে, নাকি হচ্ছে তার ওয়ার্ল্ড মিউজিকের জায়গায় তার আসলে মানে ওইদিকেই চোখ রাখবে কিনা? তার তার পার্সোনাল ব্যাপার, সে কি করতে চায়। কেউ যদি সারা জীবন শুধু ফোক গান করতে চায়, করবে, তার ইচ্ছা। এখন আমি আর্টিস্টকে আর্টিস্ট হতে বলবো? আর্টিস্ট হচ্ছে নিজের সেলফ এক্সপ্রেশনের সবচেয়ে বড় জায়গা। আর নিজেই বলবো একরকম গান গায় বলে তার সেলফ এক্সপ্রেশন বন্ধ করে দেবো, এই ডাবল স্ট্যান্ডার্ডে আমি বিশ্বাস করতে চাই না। তো যার যেরকম গান করার ইচ্ছা, সে সেরকম গান করবে। শিক্ষকতা, কম্পোজিশন, মানে সুর করা, অ্যারেঞ্জমেন্টের পুরো জায়গাটা কোন দিকে ফোকাস রাখবেন? দুইটাই ফোকাস রাখবো, দুইটাই আমি। শিক্ষকতা কোনোদিন বন্ধ করা যাবে না। ওটা আমাকে যেরকম প্রত্যেক দিন জীবনে ডিসিপ্লিন আনায়। আমি যখন শিক্ষক তখন আমি প্রচণ্ড ডিসিপ্লিন। আমি যখন শিক্ষক তখন আমি রোল মডেল আমার স্টুডেন্টদের, যে কীরকমভাবে একটা মিউজিশিয়ানের থাকা উচিত। তো আমার তো ওটা খেয়াল রাখতে হবে যে আমি কি ধরনের আচরণ করছি, কি ধরনের কথাবার্তা বলছি। একটা শিক্ষক ভবিষ্যৎ বানাচ্ছে, এটা অনেক বড় কাজ। উৎসবের মৌসুমে আমরা দেখি যে গান শিল্প অনেক বেশি প্রাসঙ্গিক হয়। সো একটা মানে উৎসবের একটা আমেজ নিয়ে বা আপনার জায়গা থেকে এখন সেই আমেজকে উদযাপন করতে গিয়ে আপনাকে যদি এখন কোনো একটা গান গাইতে বলা হয়, সে কি গান গাইবেন সেটা? এই গানটার নাম হচ্ছে যে যার। যে যার। এইটা এই গত ঈদের রিলিজ হচ্ছে। এটা আমার লেখা সুর করা
আর শুভেন্দু শুভ ভাইয়ের অ্যারেঞ্জমেন্ট করা। গানটার নাম ছিল দিন শেষে যে যার। তারপরে রিভু আমাকে বলছে যে আপু এই দিন শেষে যে যার বিশাল বড় একটা নাম গানে, এরা বলে চলে গেছে, কিন্তু আমার মাথায় ঠিকই তো বলছে, গানটার নাম তো অনেক বড়। তারপরে যে যার দিয়ে দিচ্ছে। আর কটা দিন থেকে যাও, সব কটা জানালা খুলে দাও, আধো ঘুমে স্তব্ধতারে শব্দগুলো গেল হারিয়ে, ডুবে যাব নাকি উঠে দাঁড়াবো আলোর নিচে অন্ধকার, দিন শেষে যে যায়। এই সময়ে গান নিয়ে যখন আপনি এত মানে কাজ করছেন, মানে একেবারে মানে সব পরিসরে বলবো, লেখা, সুর করা, শেখানো, আবার সেই গানকে নিয়ে কাজ করা, রিলিজ করা, মানে গান লেখা সুর করার একটা অধ্যায়, আসলে রিলিজ করা আরেকটা ব্যাপার, এবং সেটাকে অ্যারেঞ্জ করা আরেকটা অধ্যায়। তো এই এতগুলা সেক্টরে কাজ করার পাশাপাশি গান শেখানোর যে জায়গাটা, আপনার একটা স্ট্রাগল আছে। আমি জানি যে বাংলাদেশের যারা বিভিন্ন জায়গায় গান শেখান তাদের একটা হিসাব ছিল, এখন কিন্তু শর্টকাট সমাধানের একটা জায়গা আসছে, সেটা হচ্ছে এআইকে আসলে কিভাবে দেখেন বা এটার সাথে আসলে কিভাবে আমরা কাজ করতে পারি? এটা তো একটা কঠিন প্রশ্ন। আচ্ছা, প্রথমত এআই নিয়ে আমার দুই ধরনের চিন্তা আছে। এক, এটা জীবন সহজ করে, ভালো। কম্পিউটার একটা টাইমে ছিল না, এসছে, আমাদের জীবনকে সহজ করেছে, ভালো। কোডিং করতে মানুষের এত সময় লাগতো, সময় কমিয়ে এনেছে। মানে প্রযুক্তি তো মানুষের জীবন সহজ করার জন্যই আসে, সেই দিক থেকে ভালো। কিন্তু এই প্রযুক্তিকে সহজ করার জন্যে আমরা যত পানি টানি, ন্যাচারাল রিসোর্স নষ্ট করছি, প্রকৃতিকে ক্ষতি করছি, মানে সেটা খুব খারাপ একটা কাজ হচ্ছে। আমাদের পৃথিবীটাকে তো আমরা আসলে নষ্ট করে ফেলছি, বায়ুটায়ু। মানে এআই মেশিন চালাতে যেই পরিমাণের ন্যাচারাল রিসোর্স দরকার হয়, সেটা নষ্ট করে আমরা যতটুকুন সুবিধা পাচ্ছি, এটা কতখানি ব্যালেন্সে আছে, এটা আমার নিজের কাছে একটা বড় প্রশ্ন। তো এআই নিয়ে আমি নিজেই একটা মধ্যস্থ জায়গায় আছে, আমি শিওর না। এআই কিন্তু ভোকালও আসলে দিতে পারে, মানে সব পারে, যেমন গান চাবেন তেমন গান বানিয়ে দিবে, এবং আপনি শুনেও বুঝবেন এটা এআই এর বানানো। তো এটা নিয়ে আসলে আমি খুব একটা মানে চিন্তিত না যে এআই গান মিউজিশিয়ান থাকতে দিবে না। আপনার যে আত্মা আছে ওটা এআই এর নাই, আপনার যে অভিজ্ঞতা আছে সেটা এআই এর নাই। আমার জীবনে আমার বাবা মায়েরই সন্তান, আমার ভাই বোন আমার বাবা মায়েরই সন্তান, একই বাসায় বড় হয়েছি, তিনজনের একই কাহিনীর অভিজ্ঞতা তিন রকম, কারণ তিনজনের বয়স ওই টাইমে তিন রকম ছিল। এটা তো এআই এর নাই, এই অভিজ্ঞতা মানুষের থেকেই আসবে। এটা নিয়ে আমি চিন্তিত না। আমি চিন্তিত এআই এর কারণে পৃথিবীতে কত ক্ষতি হচ্ছে, ন্যাচারাল রিসোর্স নষ্ট হচ্ছে, এটা নিয়ে আমি চিন্তিত। ও আসলে আর্টিস্টের আর্ট নিয়ে যেতে পারবে বলে আমার মনে হয় না। সিনেমার গান, এক সময় আমরা গান বলতে ব্যান্ড বা ইন্ডি আর্টিস্ট এটা খুব কম ছিল, মানে গান শোনার একটা অন্যতম জায়গা ছিল হচ্ছে সিনেমা। এই রিসেন্ট সময়ে আমরা দেখছি যে একটা গ্যাপ ছিল, আবার রিসেন্ট সময়ে কিছুটা আসছে। আমরা দেখেছি যে রোদের মধ্যে কিছু গান এসেছে, হাওয়াতে আমরা দেখেছিলাম, মনপুরাতে দেখেছিলাম অর্ণবের সঙ্গীতায়োজনে। আমরা হচ্ছে এই সময় আবার রায়হান রাফির সিনেমাতে দেখলাম হচ্ছে রকস্টারে আহমেদ হাসান সানিকে। এটা কি আসলে একটা পরিবর্তনের হাওয়া বইছে কিনা, কিংবা শিল্পীদের আসলে যদি সিনেমাটা থাকে সেক্ষেত্রে শিল্পীদের সুবিধা হয় কিনা, আপনার অভিজ্ঞতা কেমন? আমি কোনোদিন কোনো সিনেমায় গান গাওয়ার বা গান বানানোর সুযোগ পাই নাই, পেলে অবশ্যই করবো। আমার কাছে মনে হয় সিনেমা অনেক বড় একটা আর্ট ফর্ম। সিনেমায় যে ক্যামেরা চালায় সেও বিশাল কাজ করে, যে স্ক্রিপ্ট লেখে সে তো বিশাল বড় কাজ করে, যে ডিরেকশন দেয় সেও বিশাল বড় কাজ করে, যে সিনেমার গান বানায় সেও বিশাল বড় কাজ করে। অনেকগুলো আর্ট ফর্ম এসে একটা সিনেমা হয়। তো সিনেমা যখন উন্নতি হয় একটা দেশের, ওই দেশের পুরা কালচার একসাথে উন্নতি হয়। এবং আমি
মানে খুব ভালো লাগে দেখতে যে ভালো সিনেমা হচ্ছে আমাদের দেশে, যেটা অনেকদিন ছিল না, এবং ভালো ভালো গান হচ্ছে যেগুলা অনেকদিন হয় নাই। এবং সিনেমায় গান হওয়া মানে সেই গান একেবারে আপামর জনতার কাছে পৌঁছাবে, এটা ভালো জিনিস। আমি পাই না পাই তো কি হচ্ছে, বাংলা গান হচ্ছে, এটাই বড় কথা। কোন সঙ্গীত পরিচালক অনুসরণ করেন বা থাকে না প্রিয় তালিকা আছে, ফেভারিট তালিকা আছে, এরকম এ তো অভাব নেই। কয়েকজনের নাম আমরা শুনতে চাই একটু। বাংলাদেশি বাংলাদেশি সব মিলেই আপনার? আমার সবচেয়ে প্রিয় মিউজিশিয়ান বাংলাদেশের অর্ণব ভাইয়া, মানে সত্যি কথা, মানে অর্ণব ভাইয়ার গান গিলেছি আমি জীবন, এত এত পছন্দ। এ আর রহমানকে পছন্দ, নোরা জোন্সকে পছন্দ। একজন খুব প্রিয় মিউজিশিয়ান আছে জাপানিজ মিউজিশিয়ান ফুজি কাজে, অনেক অসাধারণ মিউজিশিয়ান পছন্দ। আমার চার্লি পুথকে পছন্দ, প্রচন্ড সুন্দর পপ মিউজিক করে। আমার মাইকেল জ্যাকসনকে পছন্দ, মানে পছন্দের তালিকাটা আমি দিয়ে শেষ করতে পারবো না। ওকে, আমরা শেষের দিকে চলে এসেছি। আপনি যদি আমাদের আপনার যে ঈশ্বর খুব সম্ভবত গানটার নাম, সেই গানটা আপনি আমাদের একটু যদি শোনান গুনগুন করে। ঈশ্বর তো গুনগুন করা যাবে না, ঈশ্বর অনেক জোরে গাইতে হবে। ওকে, ঈশ্বরের লেখার পেছনের ঘটনা হচ্ছে হোলি আর্টিসান। ওকে, হোলি আর্টিসানের ঘটনাটা আসলে আমাকে একদম মানে ভেবাচাকা খাওয়াই দিয়েছিল। যে আমার শহরে যেই জায়গায় আমি প্রায় হোলি আর্টিসানে আমি কোনোদিন যাইনি, কিন্তু ওই গলিতে গেছি, ওইখানে আমি টিউশনি করতে গেছি। হোলি আর্টিসানে মারা গেছে এমন মানুষকে চিনি যে আমার বন্ধুর বন্ধু। এরকম একটা ঘটনা আমার শহরে ঘটে যেতে পারে শুধুমাত্র একটা কারণে, যে তোমার আর আমার ঈশ্বর আলাদা। কিন্তু আমার মনে হয় না যে আমার ঈশ্বর আর যে হিন্দু তার ঈশ্বর আলাদা। আমার এটাও মনে হয় না যে আমার ঈশ্বর রাস্তায় যে কুকুর তার ঈশ্বর আলাদা। আল্লাহ তো সবাইকেই দেখে। আল্লাহ তো কোনো আমার জন্য আলাদা তার জন্য আলাদা এটা হওয়ার কথা না। আমরা তো সকলেই তারই সন্তান, যদি আমি এভাবে করে চিন্তা করি। তো ওই অনুভূতি থেকে, কষ্ট থেকে এই গানটা লেখা। এই গানটার নাম হচ্ছে ঈশ্বর। এটা আমার লেখা সুর করা, এটা অ্যারেঞ্জমেন্ট করেছে শাহরিন শাহরিয়ার ভাই। তো ওইটাই, উনি এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, ওটা শোনার পরে আমি যে আমার 1 বছর আমার রেওয়াজ করতে হয়েছে যাতে ওনার অ্যারেঞ্জমেন্টের লেভেলে গাইতে পারি, ওই টেক্সচারে যেন পৌঁছায়, মানে ওইটা যেন পৌঁছায়। তো ওইটার জন্য আমি ওনার প্রতি বেশ কৃতজ্ঞ। তুমি শুধু শোনো আমাদের প্রার্থনা, ওদের ডাকি শোনো না। তুমি শুধু আমাদের বোঝো ডাক, ওদের ডাকি বোঝো না। তোমার আমার ঈশ্বর কি আলাদা, অবাক তাকে মোরা প্রতিটি সৃষ্টি। তোমার আমার ভালোবাসা কি আলাদা, অবাক চেয়ে থাকা এ মহাবিশ্বে। ওদের ভক্তি কি কিছু কম, নাকি একই আমাদের মতো? ওদের শিশুর হাসি অন্যরকম, একই রকম তাই হাসি রাখি যত। তবে কেন এ যুদ্ধ, মানুষ মানুষ কি অন্য? তবে আকাশে কি পাবো, তুমি আছো জানি সবার জন্য। তোমার আমার ঈশ্বর কি আলাদা, অবাক তাকি মোরা প্রতিটি সৃষ্টি। তোমার আমার ভালোবাসা কি আলাদা, অবাক চেয়ে থাকা এ মহাবিশ্বে।
শুধু শোনো আমাদের প্রার্থনা, ওদেরটা কি শোনো না। গান শুনতে ইচ্ছে করছে, কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের আসলে ঘড়ির কাঁটার দিকেই খেয়াল করতে হয়, আমাদের শেষ করতে হয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো আড্ডায়, পরবর্তী কোনো গুনগুনের আয়োজনে।